মশাই, আমাকে ছেড়ে যাবেন না আপনি? একটু অনুগ্রহ দেখান আপনার মল্লিকার উপর। জামিনের অভিমানী কণ্ঠ শ্রবণ করতে হতে মেহমাদ সহ কাগজপত্র থেকে চোখ উঠিয়ে তার ক্রোধনর্ত মুখশ্রীর উপর দৃষ্টি স্থির করে। তার চন্দ্রমল্লিকা শিশুদের ন্যায় ঠোঁট ফুলিয়ে কাঁদছে। এমন শিশুসুলভ আচরণে স্মিত হাসে যুবক। কিশোরীর নরম শীর্ণ হস্তখানা ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের পাশে নরম গদিতে বসায়। জামিনী অদূরে বিড়ালের ন্যায় আরও গা ঘেঁষে বসে, বুকে মাথা রেখে বলে, বিয়ে 1.5 মাস পর প্রথমবারের মতো আপনাকে নিকটে পেলাম। 4টে দিন ঠিকঠাক কাটলো না, আর আপনি চলে যাবেন বলছেন? বাবু মশাই, আর কত দিন থেকে যান না আমার শয্যায় আমার পক্ষে। মেহমাদ সহ তার মুখশ্রী বক্ষ থেকে তুলে 2 হাতে আগলে নেয়। 2 চোখ কোণে জমিত মুক্ত দানার ন্যায় ঝলমলে অশ্রু মুছে ধীর স্পর্শে, আমার মায়াবী হরিণী, আমার এলোকাশী রাজকন্যা সোনালী পক্ষে, এভাবে নাবালকের সাদৃশ্য কেঁদো না। আমাকে যেতে হবে চন্দ্রমল্লিকা, বহু কাজ পড়ে আছে। জমিদারি প্রথম অগ্রাধিকার। আমি আবার আসবো, বেশ খানিক সময় নিয়ে আসবো, তবে আপনার নিকটে নিয়ে যান, যেখানে সারাটা সময় নিজ নয়ন যুগলে ধন্য করতে পারি আপনাকে দেখে। আপনি না আমি এক তৃষ্ণার্ত চাতক পাখি, যা ব্যাকুল আপনার এক দফা দর্শন পেতে। ছলছল চাহিনী ও অশ্রুবিধ কণ্ঠ জামিনীর যুবকে হৃদয় ছুরি আঘাত করে যায় এরূপ প্রেমময় ও মাধুর্যপূর্ণ বাণীতে। হৃদয়ের সবটুকু অনুভূতি নিংড়ে ঢেলে কিশোরীর অধরায় ক্ষীণ মনোমোহিককে বাহুবন্ধনে আবদ্ধ করে শুধায়, নিয়ে যাবে তো? তোমার যোগ্য স্থানে তোমায় রাখতে হবে না? তুমি দোয়া করো আমাদের আল্লাহর নিকট। আর হ্যাঁ, নবাব মেহমাদ সাহেবের স্ত্রীর আঁকি জন্মায় অধ্যত্ত গর্ব অহং মানায়। শেষ বাক্যটি শ্রবণেন্দ্র প্রবেশ করতে জামিনীর কর্ণন্দ মুখশ্রী এক গাল হাসি ফুটল। আরও গভীর ও দৃঢ়ভাবে জড়িয়ে ধরে নিজের স্বপ্ন পুরুষকে মেহমাদ সাহেব তার থেকে বিদায় নিয়ে নবাব বাড়ির জন্য যাত্রা শুরু করে ঘোড়ার গাড়ি করে। জামিনী সেই অবধি তাকিয়ে থেকে যাওয়ার পথে, যেই অবধি গাড়ি অদৃশ্য না হয়ে যায়। উঠোনে চাদর বিছিয়ে চৌকি পেতে বসে আছে জামিনী, তসবি পড়ছে। জিল্লুবা নিচে বসে আছে। সন্ধ্যাবেলায় আবছা আলো, মৃদু বাতাসে শীতল আবহাওয়া, বেশ মনমাতানো পরিবেশ। তবে রমণীর উদাস মনের আকাশ পানে তাকিয়ে আছে, ভাবছে নিজের এই আলো আধারের সংসারের কথা। সময় চলছে আপন গতিতে, এর সঙ্গে তাল মিলিয়ে চলছে জামিনীর সংসার। 9 মাস সাধারণ হিসাবে প্রায় 270 দিন কেটে গিয়েছে তাদের বিবাহের, অথচ সর্বমোট 45 দিন হয়তো জামিনী তার বাবু মশাইকে পায়নি। নিজের মন্দ ভাগ্যের প্রতি উপহাস করে নিজেই হাসলো, আবার এক ফুটো অশ্রু ফেললো, বিড়বিড়ালো, আল্লাহ, আমি কতটা মেহমাদকে চাই। তিনি শুধু আমায় ভালোবাসা ও স্বপ্ন নয়, প্রয়োজন। তবে এখন তিনি আমার নেশাতে পরিণত হয়েছে। না, তাকে ছাড়া আমার দিন কাটতে চায় না। আর শয্যাতে বিভীষিকাময় হয়ে ওঠে রাত্রির অন্ধকার। তিনি আমার জীবনে আসার চন্দ্রপুকুর। তুমি তো সবচেয়ে আমার আপন, তোমার বান্দা, সর্বোত্তম পরিকল্পনাকারী। ওনাকে আমার নিকট আনার তবে ব্যবস্থা করো না খুব দ্রুত। আমি যে জীবনে শক্তিহীন হয়ে পড়ছি আমার বাবু মশাইকে সারা। সেই মুহূর্তে গোটা শিকার দালালে গুঞ্জন পড়ে যায় মেহমাদ সাহেবের আগমনে। অবিশ্বাস্য বোধ হয় রমণী, এই সত্তর বুঝি দোয়া কবুল হইল। সে অবিলম্বে দালানে ঢোকা সংকীর্ণ পথে চেয়ে দাঁড়ায়, হাতের ইশারায় স্থানে শূন্য করতে আদেশ করে সকল খাদিম ও দাসীদের। তার অপেক্ষার অবসান ঘাটিয়ে কাঙ্ক্ষিত পুরুষটির আগমন হয়। তবে প্রতিবারের না এবার মেহমাদ সাহেবের প্রাণ চঞ্চল এক গালি হাসি বিদ্যমান মুখমণ্ডলে দেখতে পায় না, শুধু দর্শন করে এক ক্লান্ত যুবককে। মেহমাদ সময় এগিয়ে আসে তার সম্মুখে দাঁড়াতে রমণী বাবু মশাই বলে হাতের পিঠে চুমু খায়। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? সেই যে গেলেন, আর তো এলেন না আপনার এই অধম মল্লিকার নিকটে। এতটাই মুছে ফেলেছেন আমায় হৃদয়ের কিতাব থেকে। যুবক নিঃশব্দে বক্ষ মিশিয়ে নেয় তাকে, আবেগ ভরা কণ্ঠে বলে ওঠে, আমি ক্লান্ত চন্দ্রমল্লিকা, প্রচণ্ড ক্লান্ত এক সৈনিক, যে আধারের সাথে লড়তে লড়তে হাঁটতে প্রস্তুত। তবে তুমি আমার একখানি চন্দ্রসুধা হয়ে লড়ার বল দাও। তুমি আমার প্রাণশক্তি ও প্রেরক উৎস, তুমি চন্দ্রমল্লিকা। ভালোবাসি চন্দ্রমল্লিকা, আমিও ভালোবাসি। মাত্রা ছাড়ানো প্রিয় আপনি আমার। কয়েক মুহূর্তে উষ্ণ বন্ধন পেরিয়ে গেল। মেহমাদ সহ নিজের থেকে সরিয়ে ফেললো জামিনী। এই কড়া রোদ্রে এখন আস্তে আস্তে ঘেমে শরীর আঠালো হয়ে গেছে। স্নান করতে হবে। আমি কক্ষে যাচ্ছি, তুমি দাসীদের বলো হাম্মামখানা তৈরি করতে আমার স্নানের জন্য। হৃদয় মুচড়ে উঠে কিশোরী। মেহমাদ সহ তার ন্যায় দাসীরা স্নান করাবে না কি সেই সংখ্যায়? এই যে একদমই তার জন্য ভিন্ন। কিছুটা বিড়বিড়া লজ্জা নিয়ে এসে প্রস্তাব রাখে, আপনি যদি কিছু মনে না করেন বাবু মশাই, আজ আপনাকে আমি স্নান করিয়ে সহায়তা করি। দুষ্ট হাসে মেহমাদ সাহেব, এতটা অধৈর্য হয়ে পড়েছো কেন চন্দ্রমল্লিকা? তোমার শয্যায় তো রাত্রি পার হবে আজ আমার।
অপ্রস্তুত হয়ে পড়ে যামিনী। লাজুক হাসি খেলানো মুখে ঝুঁকে কোনো রকমের বিদায় জানিয়ে চলে যায়। এই রাজনীতিটি ভয়ঙ্কর সুন্দর কাটলো যামিনীর মেহমাদ সাহের সঙ্গ পেয়ে। তবে সুখে সমাপ্তি করে ফজরের নামাজের পরে বিদায় জানালো তার বাবু মশাই। বিদায়ের লগ্নে মেহমাদ শাহর পক্ষে মিশে কেঁদে দেয় যামিনী। মেহমাদ শাহ রমণীর অশ্রু মুছে তার ডান হাতে ললাচে রত্নসজ্জিত স্বর্ণের একটু কঙ্কর পরিয়ে দিয়ে হাতের পিঠে গম্ভীর চুমুন দেয়। আমার খানদানি কঙ্কর আজ তোমায় দিলাম, আমার সকল ভালোবাসা অনুভূতি মেশানো এই কঙ্কনে। যতবার আমার স্মৃতি পুনরায় দগ্ধ হবে ততবার ছুঁয়ে দিয়ে এই কঙ্কনকে মনে করবে আমাকে ছুঁইলে। করতে পারবে না আমার ভালোবাসার, আমার উদ্দেশ্য অপেক্ষা করতে? আপনার চুম্বন রস এমন কি একটা দর্শন যথেষ্ট আমার জন্য এক যুগ পার করার জন্য। যন্ত্রণাদায়ক বিষয়, তবে সবশেষে যখন আপনার নিকটে যাই বাবু মশাই, তখন সব ভুলে যাই। অনুভূতিকে মাটি দিয়ে ঘোড়ার গাড়িতে উঠে মেহমাদ সহ তবে ব্যাকুল পরীক্ষার ন্যায় যামিনী দাঁড়িয়ে থাকেন। আজ প্রায় 2.5 মাস মেহমাদ সাহেবের আগমন হয়নি যামিনীর কক্ষে। চিঠি এসেছে এ অবধি 3টা, তাও কদিন পূর্বে। তবে কিশোরী মানিয়ে নিয়েছে, প্রেম ভক্তি নিয়ে অপেক্ষা করে আসে প্রিয়তমের মা সাহেব। হীরের তাসটি মাথায় সাজিয়ে ঘুরে ঘুরে দেখছে যামিনী। তার চাপা হাসছে। এই তাসটি যখন মেহমাদ সহ 5বার এসেছিল তখন উপহার দিয়েছিল। রমণী অন্তত প্রিয়টি। তার আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করার মধ্যে দিলরুবা প্রবেশ করে। তাকে কেমন যেন উদ্বিগ্ন ও দ্বিধাদ্বন্দ্ব দেখাচ্ছে। কি হয়েছে দিলরুবা? কিছু বলতে চাও তুমি আমাকে? বেগম ক্ষমা করবেন, কীভাবে বলবো জানা নেই, তবে আপনাকে জানানো আবশ্যক। দালানে এবং সবার মাঝে গুঞ্জন চলছে জমিদার বাবুর নাকি তার ফুপির কন্যা মেহেরুনের সাথে বিয়ে ঠিক হয়েছে। যামিনী স্তম্ভিত, দুঃখিত ভীষণ। মুহূর্তে অসাড় হয়ে পড়ে। তার হাত থেকে পড়ে যায় প্রিয় তাসটিকে। দিলরুবা, তোমার অস্পর্ধা কি করে হয় এমন উপহাস করা? আমি জানি আমার বাবু মশাইয়ের স্ত্রী তো আমি, সে অন্য কাউকে কেন বিয়ে করবে? ভুল ত্রুটি মার্জনা করবেন, বিশ্বাস করুন আমি মিথ্যে বলছি না, যা শোনা যাচ্ছে তাই বলছি। রমণী ধপাস করে মেঝেতে পড়ে যায়। তার মন্দ ভাগ্য এতটা সুখ দেওয়ার পরেও কেন ছিনিয়ে নিচ্ছে উপরালা? তীব্র বেদনায় চিৎকার করে কেঁদে ওঠে। ক্রন্দন ধুলোতে কেঁপে ওঠে গোটা দালান। দিলরুবা চেয়েও থামাতে পারে না। তার হৃদয়ের ক্ষত যে এত সহজে উপশম হওয়ার নয়। কথাগুলো ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে যামিনী। মেহনুরের অস্তিত্ব সম্পর্কে জানান দেওয়া দিনটি কি যন্ত্রণাদায়ক না কেটেছিল। প্রথম সে বিশ্বাস করতে চায় নাই, তবে যেদিন নবাব মহল থেকে আসা বাদীদের মুখে একই কথা শুনতে পায়, সেদিন সম্পূর্ণরূপে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার সকল প্রত্যাশা। মেহমাদ সাহেবের মা বেগম নূরবাহার অবিলম্বে তার মুখখানা মলিন হয়ে যায়। ময়মুরব্বী থেকে শুনে এসেছে, শয়তানের নাম নিলেও শয়তান হাজির হয়। আজ তা স্বয়ং দেখলাম। উপস্থিত সকলের ভুরু কুঁচকে তার দৃষ্টি অনুসরণ করে যামিনীর দিকে তাকায়। সাথে সাথে ক্ষিপ্ত হয়ে পড়েন বেগম লুৎফুন্নেসা। যামিনীকে খুব দ্রুত ঝুঁকে বলে ওঠে, আসসালামু আলাইকুম দাদি জান, আম্মি জান। কি অপরূপ দেখতে আপনারা, আপনার দর্শন পেয়ে ধন্য হলাম। যামিনী এগিয়ে তাদের দিকে যেতেই নিলে বেগম লুৎফুন্নেসা দাঁড়িয়ে যায়। আমি উঠছি মেহেরুন নূরবাহার, আমার দ্বারা এই কলঙ্কে এক মুহূর্তে দর্শন করা সম্ভব নয়। আর আমার জান শাহজাদি মেহনুর, অন্ধকার থেকে দূরে রাখ নিজেকে। এদের কাজ আলোকে গ্রাস করা। আমি চলছি শাহজাদি, নিজের খেয়াল রাখবে ও নবাবের কাছে রাখবে। যেই আধার নেমেছে গগনের বুকে প্রথম দিনে মাহফিলে তো ব্যাঘাত ধরিয়ে দিবে। বেগম লুৎফুন্নেসা ও বেগম নূর উভয়ে গমন করে নিজ নিজ গন্তব্যস্থলে। তবে যামিনী হয়ে দাঁড়িয়ে থাকে যামিনী। নিমেষে আঁকি ভরে উঠেছে নোনাজল। এতটা অবজ্ঞা অপমান তার গলা তো করতে বেশ কষ্ট হচ্ছে। যদিও বেগম নূরবাহার মেহমাদ সাহেবকে তা জানে না যামিনী, তবু কটু ভাষায় কি আর গায়ে লাগে না থাকে। বেগম চন্দ্রমল্লিকা, আসুন বসুন আমার সাথে, গল্প গুজব করি। এই মহলে আমার বয়সে কেউ পেলাম না, আজ আপনাকে পেলাম, আসুন কথা বলে। মেহেরুরা হাস্যময় কণ্ঠ শুনে চমকতিত হয়ে তাকায়। বেশ শান্ত হয়ে পাশে যেয়ে বসলো। তোমার বিষয়ে অনেক শুনেছি যামিনী শাহের নিকট। সত্যি দেখতে অনেক মোহনীয় তুমি। সুন্দর ও বিপরীত বাক্যে অপমান করলে বুঝি শাহজাদি? আমি রূপ বংশহীন। আমি জানি যেখানে সবাই আমাকে আধার ডাকে সেখানেই আমার প্রশংসার পুরোটা অমানানসই। নানিজানের কথা বলছো? তার কথায় মন খারাপ করো না, তিনি মানুষ মন্দ নন। আসলে সবাই তো চায় নিজের ঘরের জন্য যোগ্য পুত্রবধূ আনতে। নানিজানে তো চাইতেন শাহের জন্য। তুমি একবার ভাবো তুমি নবাবের যোগ্য কিনা। শুধু ভাগ্যের লিখন জোরে পেয়ে বসেছ। যাকে চলো তোমাকে অন্দরমহল ঘুরিয়ে দেখে। মেহনুরের সূক্ষ্ম খোঁচা অতি সহজে অনুধাবন করিয়ে পারে যামিনী। যুবতের নির্লজ্জ হাসা দেখে তার হৃদয় তো বলেছে কঠোর দুটো বাণী শুনিয়ে দিতে।
সৌজন্যতার সহিত প্রত্যাখ্যান করলো তার প্রস্তাব। দুঃখিত শাহজাদি, আজ যেতে হবে, অন্যদিন ইনশাল্লাহ। যামিনী নিজের কক্ষে পথে হাঁটা ধরল। কক্ষে যাওয়া সরু রাস্তায় এক বয়োজ্যেষ্ঠ নারী বিদ্রুপ করে উঠল। কেমন লাগলো অপমানিত হয়ে বেগম? এই রাজমহল হলো বিশাল কীর্তি, এক অজগর। হয় লড়তে হবে, না হয় মরতে হবে। অন্য অন্য গ্রামের সাধারণ সংসারের ন্যায় চাইলেও এখানে মাটি পরে কামড়ে থাকা যায় না, পদে পদে দংশিত হতে হয়, একসময় বিষে ডুবে মরতে হয়। হাসতে হাসতে তিনি চলে যান। কিশোরীকে কিছু বলার একদফা সুযোগ দেন না। তবে এই নারীর কথাবার্তায় তীব্র আক্রোশের স্পষ্ট ছোঁয়া পায় সে। নিজের হৃদয়ের আত্মনাদ মাঝে মাঝে এত সব খেয়াল করতে পারে না সে। নিজের বক্ষে চলে যায়, মেঝেতে লুটিয়ে কাঁদতে শুরু করে। মাগরিবের নামাজ শেষ করে যামিনী উদাস মনে কক্ষে জানলার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন দাসী নিয়ম মোতাবেক সালাম দিয়ে জানায়, বেগম, জমিদার নবাব শাহ আপনাকে তার কক্ষে ডেকেছেন। রমণী মেহমাদ সাহেবের আদেশ মোতাবেক দাসীর সাথে তার কক্ষে বাহিরে দাঁড়িয়ে দরজায় করাঘাত করে। যুবক আদেশ করলে প্রহরী দরজা খুলে দেয়। প্রবেশ করতে কোনো দিকে না তাকে ছুঁয়ে যায়, গলা আঁকড়ে ধরে তার প্রিয়তম যামিনীকে ক্রন্দনরতে জিজ্ঞাসা করছে, আপনি কোথায় ছিলেন বাবুমশাই? আপনি জানেন না আপনাকে ছাড়া কতটা অসহায় আপনার চন্দ্রমল্লিকা এই নিষ্ঠুর জগতে? দুনিয়ার মানব আমাকে কথার দড়িতে গলা চেপে হত্যা করতে প্রস্তুত, শুধু আপনার স্ত্রী হয়েছে বলে। মেহমাদ সাহেব দু হাতে প্রেয়সীর মুখশ্রী আঁকড়ে ধরে অনুভূত মাখা চুম্বন করে ললাটে। আবেগপ্রবণ হয়ে পড়েছে জমিদার নিজেই যেন। আমি জানি যামিনী, আমি সবটুকুই জানি। তবে এই অন্দরমহল বা কারো হৃদয়ে তো মস্তিষ্ক আমার নিয়ন্ত্রণ নেই। তোমার স্থান ও মর্যাদা তোমাকে তৈরি করে নিতে হবে। কিছুটা সময় বিরতি নিয়ে পুনরায় মুখ খুলে যাব। যাই হোক, এখন আমার এই মুখশ্রী থেকে সকল কন্দন, হতাশা, বেদনা ছাপ সারিয়ে ফেলো। এখন তোমাকে আমি গোটা অন্দরমহল ঘুরে দেখাবো। সাই জানে রমণী। অতঃপর দুজনে বেরিয়ে পড়ে অন্দরমহল পরিদর্শনে। মেহমাদ সহ একে অপরের অন্দরমহলের প্রতিটা কোণায় পরিচিত করায় যামিনীর সাথে। অন্দরমহলের সাজসজ্জা অভিজাত্য দেখে কিশোরী মনে হচ্ছে যে অন্য এক জগতে পা রেখেছে। অন্দরমহল হলো নবাব বাড়ি তথা মহলের অভ্যন্তরীণ পিছনের ভাগ, যার বাগান ও বাহিরের সীমানার সম্মুখে অংশ থেকে পৃথক করা হয়েছে দুটো উঁচু দেওয়াল দ্বারা এবং মহল থেকে বিভক্ত করা হয়েছে রয়েছে কিন্তু প্রকাশ্য বয়স কিছু গোপন দরজার দ্বারা। বিরাট আঙ্গিনা, বাগান, বাঁদিকে দুটো পুকুর ও একপাশে মহল থেকে আলাদা করে গড়ে তোলা দুকক্ষের একটি রঙ্গালয়, যাবতীয় সুখ সুবিধার ব্যবস্থা। যাত্রা শেষে যামিনী ও মেহমাদ সহ তার কক্ষে ফিরে আসে। যুবক তার প্রেয়সীর হাত দুটো মুঠোয় নিয়ে প্রশ্ন করে, কেমন লাগলো তোমার নিজের বাস্তব ঠিকানা? মানে এই নবাব বাড়িকে কেমন লাগলো? আসলে কি আমার বাস্তব ঠিকানা এটা নবাব? তবে কেন আরেকজন নারীকে নিজের জীবনে জড়াচ্ছেন? এই বিষয়টা যে ছুরি দিয়ে হৃদয়ে আঘাত করছে আমার। তার আবেগঘন এই বচনে সেদিনের ন্যায় আজও ক্ষিপ্ত হয় মেহমাদ, দূরে সরে যায়। তোমাকে সেদিনও কঠোরভাবে নিষেধ করা সত্ত্বেও তুমি পুনরায় আমার সিদ্ধান্তে কৈফিয়ত চাওয়ার দুঃসাহস করছো। কেমন অশিষ্টতা! চলে যাও, চলে যাও আমার নজরের বাইরে। যামিনী অন্যায় মুখশ্রী ডেকে চাপা কাঁদতে কাঁদতে স্থান ত্যাগ করে নিজের কক্ষে যায় চিৎকার করে কাঁদতে শুরু করে। দিলরুবা সান্ত্বনার বাণী শ্রবণগোচর হচ্ছে না আজ। এমন সময় দরজা খোলার শব্দ। দ্রুত নয়ন যুগল কপাল মুছে মেঝে থেকে উঠে দাঁড়ায় কিশোরী। চোখ উঠাতে দেখতে পায় মোর্শেদা খাতুনকে। আসসালামু আলাইকুম আম্মাজান। তিনি এগিয়ে এসে মাথার বাহুতে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে হস্ত রাখেন। চিবুক ধরে মুখ উঠিয়ে শুধান, অশ্রু লুকানোর প্রয়োজন নাই। আমারও তো অশ্রু ও বেদনার সাথে আদিকালের থেকে সম্পর্ক। তবে নিজ অভিজ্ঞতা থেকে একটা উপদেশ দিতে পারে, এই কান্না, আত্মচিৎকার সব বিফলে যাবে। সুতরাং নিজেকে আর ক্লান্ত করবে না চন্দ্রমল্লিকা। এই নবাব বাড়িতে মানুষের সংগ্রাম ও সম্পত্তি হয়তো বিশাল, তবে ক্ষুদ্র তাদের শ্রবণ শক্তি নেই, কিছুই তাদের কানে যাবে না। যামিনী ডুকরে কেঁদে ওঠে। যত হৃদয়কে বোঝায়, আম্মাজান, হৃদয় যে আপনার পুত্রের প্রেমে ডুবুডুবু কি করে মেনে নেবে তার এই ভাগ অন্য কাউকে দিতে হবে, না চাইতে যে অশ্রু বর্ষণ হয়ে যায়। শোনো চন্দ্রমল্লিকা, আমি ব্যর্থ হয়েছি এই জমিদারি নবাব বাড়ির খেলায়। তুমি ব্যর্থ হয়েও না, সবটা হারাবে। রুখে দাঁড়ানো শেখো। নিজের অস্তিত্ব শুধু থাকলেই হবে না, সবাইকে বোঝাতে হবে তুমিও আছো। বুদ্ধিমত্তের জন্য ইশারাই যথেষ্ট। আশা করি তোমার ক্ষেত্রে তাই হবে। মনে রেখো, নবাব হতে শুধু রাজ্য জয় করলেই চলে, রাজত্ব ও মর্যাদা একাই চলে আসে। কিন্তু মল্লিকা হতে গেলে নবাবের হৃদয়, রাজ্য, রাজত্ব, কূটনীতি ও যোগ্যতা সবই অর্জন করতে রাখে। তিনি বাঁকা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যান। যামিনী নিজের মাঝে তার কথাগুলো বিশ্লেষণ করতে শুরু করে। এশারের আজান পড়ে যায়। তার বিচার বিশ্লেষণ করতে করতে অতঃপর মুখশ্রীতে এক দৃঢ় হাসি ফুটে ওঠে। বিড়বিড়ায়, যা আমার তা আমারই থাকবে। নামাজ পড়ে উঠে দাসী উপস্থিত হয়। অনুমতি পেয়ে অভ্যন্তরে প্রবেশ করে। বেগম চন্দ্রমল্লিকা, একটু বাদে খাবার সময়।
নবাব উপস্থিত হবেন। আপনাকে ভোজনশালে উপস্থিত থাকতে বলছেন মোর্শেদা খাতুন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। রমণী কিছু একটা ভেবে ভোজনালয়ে যাওয়ার পূর্বে মেহমান সাহেব কক্ষের দিকে নিকটে পৌঁছে খেয়াল করলো নবাব বেশ খানিক দূরে অবস্থিত একটি কক্ষে প্রবেশ করেছেন। পাশে এক দাসীকে ডেকে জিজ্ঞাসা করতে জানায় কক্ষটি মেহনুরের। অনতি বিলম্বে চুপিসারে দরজার সম্মুখে যে আড়ি পাতার উদ্দেশ্যে দাঁড়ায় যামিনী। প্রহরী তার আগমনের খবর উচ্চারণ করতে যাবে, তার পূর্বে সে হৃদয়ের ভীতি থেকে তীব্র রাগান্বিত চাপা কণ্ঠে বলে ওঠে, একদম চুপ। তুমি জানো আমি কে? আমি নবাব মেহমাদ সাহেবের একমাত্র বিবাহিত স্ত্রী বেগম চন্দ্রমল্লিকা। মুখ খুলে তোমার এই দৃঢ়কায়ের থেকে গর্দনটা খুলে পড়তে সময় লাগবে না। তার উদ্দেশ্য সফল হয়, প্রহরীরা নিশ্চুপ হয়। সে আবার দরজায় কান পচায়, শুনতে পায় বাবু মশাই মেহেরুনের উদ্দেশ্য করে বলছে, এই গোপন কথা যেন তোমার মাঝে স্থির থাকে শাহজাদি। এর বিপরীতে কিছু হলে তার মূল্য তোমায় দিতে হবে। আর যদি আমার কার্য ঠিকঠাক সম্পন্ন হয় তবে তুমি যেটা চাও সেটার প্রাপ্তি খাতায় তুলবো আমি। আপনি চিন্তা করবেন না শাহ, আপনার গোপন কথা আমারও গোপন কথা। ইনশাআল্লাহ আপনি আমার দিকে হতাশ, রাগান্বিত কিংবা ঘৃণার দৃষ্টিতে তাকানোর সুযোগ পাবেন না। তবে একটা কথা, হ্যাঁ বলো চন্দ্রপ্রভা, আপনি এই কথাগুলো যামিনীকে বলছেন না কেন? এতে তো তারই। এই নবাব বাড়িতে যার যার স্থানে তাকে নিজের অর্জন করে নিতে হয়, তাকেও তা করতে হবে, না হলে বিলীন হয়ে যাবে, এটাই সত্য। এখন চলো ভোজনশালায় দিকে চলো। আর ভাবার সময় পেল না শেষ বাক্যটা। তড়িৎ গতিতে দূরে সরে গেল, দীর্ঘশ্বাস নিকুত হলো দেহ থেকে। তবে এবার আর সে কাঁদল না। তবে শ্রবণ ইন্দ্র প্রবেশ করা কথোপকথন নিয়ে ভাবনার আসলে বসে সেও ভোজনালয়ের দিকে অগ্রসর হল। দেখতে পেলেন নবাবের পরিবার সবাই খাবার সাজিয়ে রাখা চৌকির সম্মুখে বসে গল্প করতে ব্যস্ত। সেও নৈশব্দে যে বসলো নবাবের আসনের ডান দিকের আসনে। একটু পুণ্য দেখালো এবার উপস্থিত মানুষদের। একটু বাদে প্রবেশ করলো মেহমাদ সহ মেহনুর। সকলে উঠে দাঁড়িয়ে সালাম দিল। বেগম নূরবাহার বলে উঠলো, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার পুত্রকে মেহনুরের সাথে, যেন চন্দ্রপ্রভা বস্তু এসে পড়েছে আমার সিংহর গায়ে। খাওয়া যাক, শুরু করা যাক, বিসমিল্লাহ। নৌশব্দে ভোজন শুরু করলো উপস্থিত সকলে। নানা পদের খাদ্য যামিনীর চেয়ে স্বাদ নিতে পারছে না কিছুর। থালায় বিদ্যমান খাবার নড়াচড়া করেই যাচ্ছে শুধু। বেগম লক্ষ্মণেচ্ছা খাওয়ার খানিক মুহূর্তে বিরতি নিয়ে আদেশ করে উঠল মেহমাদ শাহকে, তোমার কাল 4 দিনের জন্য শহরে যেতে হবে মেহমাদ। জরুরি দরকার পড়েছে ব্যবসার কাজে। তুমি নিজে না যেয়ে দেখলে চলবে না। এই বচন কর্ণপাত হতে দেহ শীতল হয়ে পড়ে যামিনী। তবে কি বাবু মশার অনুপস্থিতিতে তার সাথে ভয়ঙ্কর কিছু করেই তাকে তাড়ানোর পরিকল্পনা করেছে দাদিজান? ছাত্রী দিলরুবা যামিনীর সিক্ত চুলগুলো অতি যত্নের সাথে শুকিয়ে দিচ্ছে ধোয়ার সহায়তায়। রাত্রি নীরবতা গ্রাস হয় ঠক ঠক শব্দে। চমকে উঠে যামিনী নিজের কোমরে শাড়ির ভাঁজে গুজে রাখা ছোট্ট ছুরিটার হাতে চেপে ধরে দিলরুবাকে ইশারা করে দরজা খোলার জন্য। দরজা খুলে দিলরুবা হেলে দুলে প্রবেশ করে সেই অপরিচিত মাঝবয়স্কী নারী। কি গো কন্যা, ভীতিগ্রস্ত হয়েছিলে নাকি? অর্ধরাত্রিতে কারো আসার শব্দ পেয়ে হু হু করে হেসে উঠেন তিনি। বেশ কাছাকাছি এসে পড়েন কিশোরী। তার গা থেকে নির্গত লাগাম ছাড়া দুর্গন্ধে সহ্য করতে না পেরে পিছিয়ে যায় যামিনী। দিলরুবা বলে ওঠে, আদব বজায় রাখুন, বেগম থেকে দূরত্ব বজায় রেখে কথা বলুন। যে পেল না শেরপুর জমিদার সে আবার হবে জমিদার নেই। ভালোই রসিকতা করতে পারো দাসী। কি চান আপনি আমার নিকট? কেন এসেছেন এখানে? বের হন, নাহলে আমি প্রহরীদের ডাকতে বাধ্য হব। দমিত ভয় নিয়ে চোখ রাঙায় দামিনী। তাতেও যেন দমার নয় এই নারী, বরং একদম নিকট যে ফিসফিস শুধায়। আমার সব শেষ করে দিয়েছে এই নবাব বাড়ি, বাকি রেখেছে শুধু রহস্যের হৃদয় গেঁথে রাখা আমাকে। ডাকো, কাকে ডাকার? আমি গুলবাহার খাতুন। অমাবস্যার ওই কাল রাত্রি আমি যাকে সমাপ্ত করতে কেউ তার সম্মুখে আসতে চায় না। তোমাকে পড়াতে আমার বেশ ভালো লাগে, মনে হয় যন্ত্রণা ভাগাভাগি করছে। কন্যা, জমিদারি চাইলে জমিদারকে খুশি রাখা, আর জমিদার চাইলে জমিদারকে যথার্থ রাখা অবশ্য। আজ পূর্ণিমার এই রজনীতে শাহের কক্ষে যে শূন্য রেখেছ, না যে অন্য কেউ পূর্ণ করেছে কিনা তাও চিন্তা চেতনায় রাখো। গুলবাহার খাতুন তার মতোই একই পথ দিকে হেলদুলে চলে যায়। যামিনী তার যাওয়ার দিকে পানে তাকিয়ে দিলরুবাকে প্রশ্ন করে, জানো কে এই নারী? না বেগম, এতটা সময় অন্দরমহলে ঘোরাঘুরি করছে, ওনাকে মাত্র 2 বার দেখলাম। ওনার বিষয়ে দাসীরাও কিছু জানে না, আর খাদিমরা মুখ খোলে না। আমার তো মনে হয় তিনি মানসিক বিকারগ্রস্ত মাতাল। মদের কি বাজে গন্ধ না আসছে তার দেহ থেকে? আমি জানতে চাই ওনার পরিচয়। সাধারণ কেউ তো এতটা দুঃসাহসিকতা দেখাতে পারবে না। তুমি চেষ্টা করো জানার উনি কে। তবে উনি যা বললেন তা নিয়ে তোমার কি মনে হয় দিলরুবা? বেগম, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি জানি আমি কেউ না আপনাকে উপদেশ দাও, তবু আমি একমত এই খাতুনের শেষে।
আমার এ পর্যন্ত আসা পোশাক থেকে মৃদু গোলাপি বর্ণের মোলায়েম উত্তরী বের করো, রানী গোলাপি শালটা। আমার সেবায় নিয়োজিত দাসীকে দেখাও, এতটা মোহনীয়ভাবে সাজাও যাতে মায়াজালে ফেসে যান বাবুমশাই। যামিনী অন্তত মনোযোগ দিয়ে তৈরি হয় নিজেকে তার বর বাবুমশাইয়ের জন্য। অতঃপর মাথায় ওড়না ঢেকে সে দাসীদের সাথে অগ্রসর হয় মেহমান সাহেবের কক্ষের দিকে। মেহমান সাহেব আগামীকাল শহরে যাওয়ার জন্য কাগজপত্র প্রস্তুত করতে ব্যস্ত। প্রহরী এসে জানায়, জমিদার নবাব সহ বেগম মল্লিকা এসেছেন, আপনার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন তিনি। তাকে বলো আমি ব্যস্ত। বলতে যেতে থমকে যায় যুবক। এই নারী কখনো যেন সে প্রত্যাখ্যান করতে পারে না প্রতিবারে। গোপনে দীর্ঘশ্বাস ফেলে প্রবেশ করার অনুমতি দেয়। দরজা খোলা হয়, ধীর পায়ে প্রবেশ করে রমণী। দরজা আটকানোর শব্দে মেহমত সহ চোখ তুলে তাকায়। তৎক্ষণাৎ নিজের গায়ে শাল ছেড়ে দেয় যামিনী। মেহমত সাহেব নিকটে যে নতজানু হয়ে তার হাত দুটো ধরে আবেগপ্রবণহীন চাহিনী নিক্ষেপ করে। আগামীকাল আমার নিকট থেকে আবার মাইল মাইল দূরে চলে যাবেন আপনি। বিরহ নামক অসহ্যকর যন্ত্রণা আবারও ভোগ করতে হবে আমাকে। এই যন্ত্রণা ডুবার পূর্বে সান্ত্বনাস্বরূপ কি আপনার ছোঁয়া চুম্বন রসে সিক্ত হতে পারি না আমি? মেহমত উপেক্ষা করতে পারে না, উঠে দাঁড়িয়ে বক্ষে জড়িয়ে নেয় নিজের চন্দ্রমল্লিকা। তাদের জীবনে আরেকটি রঙিন রাত্রির রচনা হয়ে গেছে। মেহমত সহ চলে গিয়েছে সবার থেকে বিদায় নিয়ে। কক্ষে এসে মুখে আঁচল চেপে কাঁদছে যামিনী, দিলরুবা থেকে শান্ত করার উদ্দেশ্য চেষ্টারত। আপনি এভাবে ভেঙে পড়বেন না, এখনো অনেকটা পথ পাড়ি দেওয়ার বাকি, অনেকটা যুদ্ধ করা বাকি। এই সামান্য কথায় অশ্রুর মতো দামি মুক্তদানার বর্ষণ হলে অচিরে ব্যর্থতার মুখ দর্শন করতে হবে। যামিনী হৃদয়ের যন্ত্রণা আজ কথার বাণী হ্রাস পাচ্ছে না, তীব্রতর হচ্ছে বটে। এখন সময় দরজা খুলে ভিতরে ঢুকেন মোর্শেদা খাতুন। কি ব্যাপার, তুমি এভাবে কাঁদছো কেন চন্দ্রমল্লিকা? তুমি কি কোনো অসুবিধা বোধ করছো? কোনো অসুবিধা হলে আমাকে এক্ষুনি জানাও। আমার পুত্র বিশেষভাবে তোমাকে আমার নিকট গচ্ছিত রেখে গেছে, আমি তাকে অভিযোগের সুযোগ দিতে চাই না। তার আতঙ্কিত কণ্ঠে স্তম্ভিত হয়ে পঞ্জিত থামিয়ে দেয় কিশোরী। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। দিলরুবা মুখশ্রী হাসি চাপিয়ে মাথা নত করে শুধায়, এমন কিছু হয়নি মোর্শেদা খাতুন? জমিদারবাবু চলে যাওয়ায় বেগমের কান্না। মেহমাদ সাহেব প্রিয় আম্মাজান খিলখিল করে হেসে দেয়। এগিয়ে এসে কপালে অশ্রু মুছে ললাটে চুমু খায়। কি প্রকার ও উত্তেজনা ভালোবাসা, মাশাআল্লাহ! নজর যেন না লাগে কারো কালো হৃদয়ের অধিকারীদের। তবে বেগম, আপনার ভালোবাসার মানুষ একজন জমিদার, সে ঘরে বসে থাকবে কি করে? সে তো ওই প্রান্ত থেকে ও প্রান্ত দেশের শহরে যাবে। এই বলছি ক্রন্দনরত এমন বিফলে যেতে দিও যা না। ক্রন্দন রত্ন জিজ্ঞাসা দৃষ্টি যামিনী। এক গাল হেসে মোর্শেদা খাতুন, কন্যাটি যে বড়ই নিষ্পাপ, নির্মলাই জমিদার বাড়ির জন্য। নারীদের জন্য সময় পরিস্থিতি সাপেক্ষ ক্রন্দন শুধু অনুভূতি প্রকাশ করা হয় না, মুখ্য হাতিয়ার সবার ভাবনার উদ্দেশ্যে। এসব এখন থাক, নিজের মহান বাহ্যিকতা শুধরাও। জমিদার গিন্নিদের এভাবে মানায় না। সামান্য শহরে গেলে কাদার কিছু নেই, আবার তো তোমার কামরাতেই ফিরবে, তাই না? জি বেগম। মোর্শেদা খাতুন একদম ঠিক বলেছে। এবার তো একটু হাসি ফোটার মুখমণ্ডলে মাথা ঝাঁকিয়ে সায় দেয় যামিনী। ভাবুক গলায় বলে ওঠে, আচ্ছা দিলরুবা, তুমি কখনো শহরে গিয়েছো? শহর হয় দেখতে কেমন? তবা তবা, কি যে বলেন না বেগম, আমরা সাধারণ গ্রাম প্রবাসী আর শহরে যেতে পারি কি না জানেন না? গ্রামবাসীদের উপর অভিসম্বোধ আছে শেরপুরের বাইরে না যেতে পারা। যারা যারা এই গ্রাম ত্যাগ করে শহরের উদ্দেশ্যে বেরোছেন, 3-4 দিন পর তাদের সবার লাশ পাওয়া গিয়েছে সীমানে। কেউ তো জীবন ভয়ে বহু অর্থ সুযোগ পেয়ে এই দুঃসাহস দেখায় না কখনো। শঙ্কায় আত্মা কম্পিত হয় রমণী। বৃত্তচিত্তে মুখ খুলে, কি বলছে এসব দিলরুবা? বাবুমশাই তো সবে শহরের উদ্দেশ্যে বেরোলো, তার কোনো ক্ষতি হবে না। না না বেগম, তার কেন ক্ষতি হবে? জমিদার বংশ সকলে তো আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত, তাদের কখনো কোনো বিপদ বা বাধা আসেনি শহরের পথে। এই অভিশাপ প্রাপ্ত শুধু সাধারণ মানুষদের উপর। অদ্ভুত অভিশাপ, মর্যাদার ভিত্তিতে পরিণাম পরিবর্তন। নীরব হয় উভয়ে। আচমকা ধমক দিয়ে ওঠেন মোর্শেদা খাতুন। তাকে যেন বিচলিত হতে দেখতে পেল যামিনী। অবাক করা লাগলো বিষয়টি। হাতে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে ফেলছেন তিনিও বুঝতে পেরেছেন, তাই ঠোঁট ভিজিয়ে মৃদু হেসে উপদেশ দিলেন, আসলে জোহরের আজান দিবে একটু বাদে, তবে এখনো স্নান নেওনি চন্দ্রমল্লিকা? তাই বলছি, জোহরের সালাতের পরে ভোজনালয়ে এসে পরিবারের সদস্যরা, তাই দিলরুবা গল্প গুজব বাদ দিয়ে বাকি দাসীদের নিয়ে চন্দ্রমল্লিকার জন্য হাম্মামখানা প্রস্তুত করো। হ্যাঁ, বোধক ইশারা দিয়ে দিলরুবা। তিনি বিদায় জানিয়ে বেরিয়ে যান। যামিনীর অদ্ভুত লাগছে এবারে সব কিছু কেমন বেমানান রহস্যঘন ও ছদ্মবেশী।
বাগানে এসে শরবতের স্বাদ নিতে গোধূলির লগ্নে উপভোগ করছে যামিনী। তার মনোরঞ্জনে বাধা দান করে এক দাসী এসে উপস্থিত হলো, জানায় বেগম চন্দ্রমল্লিকা আপনাকে অতি শীঘ্রই তার কক্ষে উপস্থিত হতে আদেশ করেছেন বেগম লুৎফুন্নেসা। প্রতিটি কোষে কোষে কম্পিত হয় যামিনী, শঙ্কিত সে। কি হতে চলেছে তার সাথে? তো নিয়ে বেগম লুৎফুন্নেসার কক্ষের দেওয়ারে এসে দাঁড়িয়েছে যামিনী। প্রহরী তাকে দেখে খবর দিতে কামরায় অভ্যন্তরে গমন করে। বেগম চন্দ্রমল্লিকা আপনাকে বেগম লুৎফুন্নেসা ভিতরে প্রবেশ করতে বলেছে। দুয়ার খুলে দেওয়া হয়। দূর দূর কম্পিত হৃদয় নিয়ে কক্ষের গহীনে প্রবেশ করে যামিনী। কক্ষের থেকে একটি কাঠের দেওয়ালে সহায়তায় পৃথকীত পাশে নরম শিমুল তুলার গদি ও বড় চৌপায় আসবাস বসানো বৈঠকের সুবিধার্থে হতো। সেখান থেকে ডাক দিয়ে উঠে বেগম লুৎফুন্নেসা, চন্দ্রমল্লিকা এদিকে এসবে। যামিনী ধীর পায়ে আভিজাতিক চিহ্ন বহনকারী নারীটির সম্মুখে এসে দাঁড়ায়। জোরপূর্বক হাসি ফুটিয়ে ঝুঁকে বলে, আসসালামু আলাইকুম দাদিজান। আপনি ডেকেছিলেন শুনলাম। হ্যাঁ ডেকেছিলাম অবশ্যই। কি করবো বলো কন্যা, তুমি আমার পুত্রের ললাটে লেপিত কলঙ্ক, এমন কলঙ্ক যা আমার সিংহ সাদরে গ্রহণ করেছে। যাতে হোক বিবাহ তো সম্পন্ন হয়েছে, এমন একটা পরিস্থিতি আমি চাইলেও এই কালিমা মুছতে পারি না। যেহেতু আমার সিংহের স্ত্রী হচ্ছে, এখানেই থাকবে, তার সঙ্গ দিবে, সুস্বাস্থ্যবান উত্তম ও সুন্দর শাহজাদি ও শাহজাদা দুনিয়ায় আনবে। কিন্তু ভুলক্রমে এই বাড়ির পুত্রবধূ কিংবা জমিদারনি হওয়ার স্বপ্ন বলো না, অন্যথায় তোমার এই স্বপ্ন আমি আয়নার ন্যায় ভেঙে চুরমার করে দেবো। যামিনী নীরব, নত আঁখি, অশ্রুতে টইটম্বর। কি বলছি বুঝতে পারছো না কন্যা? আমার কিন্তু তোমার থেকে কোনো সমস্যা নেই। তুমি হিন্দুত্ব সংস্কৃতিতে বড় হয়েছো বা কৃষ্ণরঙ্গা বা বংশ পরিচয়, তা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তোমার একটাই ত্রুটি, তোমার মাঝে এই কূটনীতি শিক্ষাদীপ বা বুদ্ধি বিচক্ষণ দক্ষতা স্বতন্ত্র নেই, যা শেরপুরের জমিদারনি হতে প্রয়োজন। এবার চোখ উঠিয়ে বেগম লুৎফুন্নেসার পানে তাকে যামিনী হাঁটু গেড়ে বসে প্রশ্ন করে, আমি যদি যোগ্য হয়ে উঠি জাতিজান, তবে কি পাবো না জমিদারনির মর্যাদা? সেটা সময় বলবে। যোগ্যতা অর্জন করা সহজ নয়। এই জমিদারের সাথে অসংখ্য রহস্য মাটি চাপা আছে, তাদের রক্ষা করতে হবে। আর রক্ষা করতে হলে জানতে হবে তোমায়, যার জন্য বিশ্বাস অর্জন করা অত্যাবশ্যক। এখন যাও, তৈরি হয়ে নে। তা আমাদের বংশের নিয়ম, নববধূ গোটা গ্রামে খেজুর, নতুন চাল আর রাজকীয় বাসন নিজ হাতে বিলিয়ে দেয় গ্রামবাসী। আয়শা খাতুন, যে দেখো এসপি সাহেব হয়তো অপেক্ষারত অন্দরমহলে প্রবেশ, তাকে নিয়ে আসো। তড়িৎ গতিতে বেগম লুৎফুন্নেসার খাত বাদে অন্দরমহলে হিসাবরক্ষক আয়শা খাতুন বেরিয়ে যান। কয়েক মিনিট পেরিয়ে যেতে আয়শা খাতুনের আগমন জানায় দেয় প্রহার। দাসীরা কক্ষ থেকে পৃথকীত এই অংশের যতটুকু অনাবৃত ছিল ততটুকু পর্দার পাতলার দ্বারা আবৃত করে ফেলে। আসসালামু আলাইকুম বেগম লুৎফুন্নেসা। আল্লাহ আপনার সুস্থতা দীর্ঘই বাড়াক, নবাবের মর্যাদা আরো বাড়াক। তোমাকে কেন ডাকা হয়েছে তা নিশ্চয় চিঠির দ্বারাই বুঝতে পেরেছো। অনুষ্ঠান সঠিক ও সুস্থতার সাথে সম্পূর্ণ করার দায়িত্ব। কোনোরূপ অঘটন ঘটলে আমি তোমাকেই দায়ী করবো এসপি। বেগম লুৎফুন্নেসা, আপনি কোনো চিন্তা করবেন না, ভরসা রাখুন আপনার এই ভিত্তের উপর। আপনাকে একদণ্ড সুযোগ দিব না হতাশ হওয়া। তুমি এখন যেতে পারো। এসপি সাহেব নৌশব্দে বের হয়ে যায়। বেগম লুৎফুন্নেসা যামিনীকে তৈরি হওয়ার তাগিদ দিল। সেও বেরিয়ে গেল। জমকালো কাজের আলখাল্লা পরানো হয় তাকে। নিকাবের আড়ালে ঢেকে যায় তার মুখশ্রী। মাথায় পরানো জমিদার মেহমুদ সাহেবের দেওয়া জমিদারনি মুকুট। নিজেকে আয়নায় দেখে নিজেই যেন আশ্চর্যত হয়ে যাচ্ছে যামিনী। কে জানতো এই কৃষ্ণকায়ার অভাবে বড় হওয়া যামিনীর জীবনে এক পর্যায়ে চলে যাবে, যে সেই দু হাতে দান করবে জনসাধারণের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি আনন্দ দিলে তুমি আমায় আল্লাহ। সম্পূর্ণ মর্যাদা না পাই, আজ সকলে চোখে জমিদারের স্ত্রী হওয়ার মর্যাদা পাচ্ছি তো, সামনে ইনশাল্লাহ সব কিছু পাবে। মনে মনে আল্লাহকে বারবার শুকরিয়া জানাচ্ছে রমণী। তবে কি আদৌ জানে তার উদ্দেশ্য অপেক্ষারত পরিস্থিতি মঙ্গলকর বা না অমঙ্গলকর? অন্দরমহলে সদর দরজার দিকে দিলরুবার সাথে হাসাহাসি ও গল্প গুজবে মেতে এগিয়ে যাচ্ছে যামিনী। তখন সদর দরজার সম্মুখে হাসি মাখা মুখশ্রী নিয়ে দাঁড়ানো মানুষটিকে দেখে মুখ গম্ভীর হয়ে যায় যামিনী। অভিনন্দন বেগম চন্দ্রমল্লিকা, শুনলাম আজ আমাদের বংশের রীতি পালন করতে যাচ্ছ। কি অদ্ভুত না যামিনী, মানে বেগম। কিছুদিন আগে ছিলে এক জনসাধারণ চাষার একজন, আজ বেগম হয়ে গেছো কেন? বিনা যোগ্যতায় বিনয়। আজ আর মেহনুরের তিক্ত বাণী বিনা বাক্যে শব্দের উচ্চারণে গণধকরণ করতে পারে না যামিনী, বরং মিথ্যে হাসি দেয়। কি করবো বলো সাজাতে, ভাগ্য বলেও একটা বিষয় আছে। এই যেমন আমার ক্ষেত্রে দেখেন, কোনো প্রচেষ্টা যোগ্যতা রূপ ছাড়াই শাহের হৃদয়ের সাম্রাজ্যে ধর্মীয়ভাবে এবং সামাজিকভাবে একমাত্র সামগ্রী আমি। আর কেউ তো যোগ্যতা, বংশ পরিচয়, শিক্ষা, শত প্রচেষ্টা করা ব্যর্থ।
তাদের হস্ত শূন্য, হৃদয় ঈর্ষার আগুনে পরিপূর্ণ। মেহনুর তেজস্বী মুখশ্রিত রাগের উত্তাপে দম্ভিত হতে দেখা যায়, যদিও অন্তরালে রাখার যথাসম্ভব প্রচেষ্টা। যামিনী এই দৃশ্য দেখে সাহারা মরুভূমির মাঝে জমজমে জলপানি নিয়ে তৃপ্তি পেল। একজন দাসী এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। আসসালামু আলাইকুম বেগম চন্দ্রমল্লিকা, আপনার বাহন প্রস্তুত করা হয়েছে, এখন যাত্রা করতে পারেন, একদম তৈরি। চলো দিলরুবা, যাওয়া যাক। নবাব মহলে ফেরার পর হুজুর অথবা শিক্ষিকার নিকট যে আপনার জন্য পানি ফু দিয়ে এনো। আজকে অনেক হৃদয় পূর্বে হিংসা অনলে আমার না অনিষ্ট হয়ে যায়। দিলরুবা বুঝতে পেরে চাপা হাসি দেয়। অবশ্যই বেগম, কথায় আছে হিংসা ও প্রশান্তি কখনোই একসাথে থাকতে পারে না। সুতরাং আপনার অনিষ্ট কামনাকারী যে শতভাগ আপনার অশান্তিপূর্ণ মানুষ মেহনুর আর সেখানে স্থির থাকতে পারে না। অপমানের বিরুদ্ধে হৃদয়ে পুঞ্জীভূত তীব্র আক্রোশ হনহন করে নিজের দাসীদের নিয়ে স্থান ত্যাগ করে যামিনীর পালকি উঠে যাত্রা শুরু করে রহমতপুরের উদ্দেশ্যে। তার পালকি ঘেরাও করে রেখেছে 50-এর অধিক দেহরক্ষী এবং পুলিশের গাড়ি। অবশেষে ঘন্টা আর 2-1 ভ্রমণের জন্য গন্তব্যে পৌঁছায় রমণীর পালকি। দিলরুবা অন্য একজন দাসী নেমে পর্দায় সরিয়ে হাত এগিয়ে দেয় নামার সুবিধার্থে। যেই গ্রামে ছেলেবেলা থেকে ঘৃণ্য দৃষ্টি অবকাশসূচক বচনে বেঁচে ওঠা তার গ্রামে এক জমিদার নিবেশে পা রেখেছে, সে নিচে নামতে প্রায় প্রতিটি গ্রামবাসী একই সুরে বলতে শুরু করে, জয় বেগমের জয়, জয় নবাব বাড়ির জয়। এসপি সাহেবের পথপ্রদর্শনে দিলরুবার সঙ্গে সবার সম্মুখে এসে দাঁড়ায় দামিনী। একে একে সকলে আসতে শুরু করে মুখে তেজস্বী হাসি নিয়ে খাদিম ধরে রাখা সিন্দুক থেকে একে একে সকলকে অন্ন বস্ত্র তুলে দেয় যামিনী। আপনাকে সুখী করে আল্লাহ বেগম, শত সূর্যের ন্যায় তেজস্বী সন্তানের জননী করুক। আল্লাহ আপনাকে মেঘ হায়াত দান করুক বেগম, নবাবের সাথে আপনার সদা আনন্দ ও সুখে ভরে থাকুক। সবাই নিজেদের মতো হৃদয়ে শান্তি করার জন্য দোয়া দিচ্ছিল রমণের উদ্দেশ্যে। কারো কারো কথায় তৃপ্তি পেয়ে সে তার গায়ের অলংকার খুলে দিয়ে দেয়। কিন্তু সবার মাঝে এমন অন্যার আলায় লুকাইতে একজন এসে নিকট আসে, ত্রাণ হাতে তুলে নিয়ে শুধায়, চালচুলহীন ঘুটে কুড়ুনির ভাগ্যে রাজপুত্র পানায় না, রক্ত মানায়, মৃত্যু মানায়। বিপরীত কোনো শব্দ উচ্চারণের পূর্বে তার কৃষ্ণ চামড়া ভেদ করে ঢুকে পড়ে তীক্ষ্ণ ছুরি। মুহূর্তে লাল রক্তে ভেসে যায় তার অঙ্গ, হইচই পড়ে যায় জনসমুদ্রে। ভিড়ের মাঝে হারিয়ে যায় সেই মুখোশধারী মানব। তবে এই কি যামিনীর অন্ত ছিল? যামিনীর ঘরে শুভ্র বিছানায় শয়িত, ঘরের দ্বারে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন এসপি সাহেব। বেগম লুৎফুন্নেসা নিকট ইতিমধ্যে এই খবর পাঠিয়েছেন গর্দান না যায় তার এই অসতর্কতার কারণে। ঘটিয়ার নবাব বাড়ির বিশেষ বৈদ্যশালায় প্রবেশ করেন কালো বস্ত্রে আবৃত বেগম লুৎফুন্নেসাকে। তাকে দেখে দিলরুবা ও এসপি সাহেব সহ বৈদ্য এবং সহকারীরা ঝুঁকে সালাম যায়। কোনো কারণে হু উচ্চারণ করে ভিতরে প্রবেশ করেন তিনি। যামিনী অবচেতন পাণ্ডুর মুখখানা থেকে বুক ধপ করে উঠে তার। সেই সাথে বাড়ির দুশ্চিন্তা মনে মনে ভাবে, এবার তার সিংহকে কি জবাব দেবে সে। অবস্থা এখন কেমন বেগম চন্দ্রমল্লিকা? চিন্তা করবেন না বেগম লুৎফুন্নেসা, জমিদার নবাব শাহের বেগম খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সৌভাগ্যের বিষয়ে সুইটাতে বিষ মাখানো ছিল না এবং খুব বেশি ভেদ করে অভ্যন্তরে যেতে পারেনি। আলহামদুলিল্লাহ, আমরা সামান্য ত্রুটি চাই না আমার সাহেব প্রিয় মনোরঞ্জনী চিকিৎসার। খুব দ্রুত তার সুস্থতা চাই। আমার সিংহ এই নবাব বাড়িতে চরণ ফেলার পূর্বে যেন এই ক্ষতের নাম চিহ্ন মলিন হয়ে যায়। ইনশাআল্লাহ বেগম লুৎফুন্নেসা, আমরা আমার সর্বোচ্চ দিব, আপনি নিশ্চিন্তে থাকুন। এখন বেগমকে ওষুধ দেওয়া হয়েছে, ঘুমিয়ে আছে, তবে অচিরে উঠে যাবেন। আরেক দফা পর্যবেক্ষণ করে নিলেন যামিনীর প্রাণশক্তি শূন্য হয়ে পরে মুখমণ্ডলে। কক্ষ থেকে বের হয়ে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলে এসপি সাহেবের উপর। পুরুষটির দৃষ্টি নত, লজ্জিত ভঙ্গিমা। সামান্য একটা অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছিলাম তোমাকে এসপি, তাও সামলাতে পারলে না। আর তুমি কি না দায়িত্ব নিয়ে বসে আছো শেরপুরের থানার নবাব বাড়ির রহস্য রক্ষার? আজ থেকে তুমি চাকরিচ্যুত বেগম। চুপ, একদম চুপ। আমি একটা কথাও শব্দ শ্রবণ করতে চাই না। আয়শা খাতুন, চলো। এসপি সাহেব ভেবে পাচ্ছেন না কি করবেন তিনি। এই চাকরি তার কাছে সোনার ডিম পাড়া মুরগি বই কি কিছুই নেই। এই যোগ্যতায় তিনি মাসিক বেতন 3 লক্ষ মুদ্রা। যেহেতু বেগম লুৎফুন্নেসার মুখমণ্ড থেকে যেহেতু এবারে উচ্চারিত হয়েছে, তাই থেকে চাকরি বাঁচানোর সম্ভাবনা শূন্যের করে। তবুও শেষবারের একটা সুযোগ নিতে চান তিনি। তাই সকলের আড়ালে যে প্যাকেট থেকে বের করলেন জাদুকরি বক্সিটি। শাহজাদি মেহনুর, শুনছেন জমিদার বাড়ির চলমান গুঞ্জন? শাহজাদি মেহনুর বিশেষ দাসী রত্না আনন্দ ও উত্তেজনা মন নিয়ে কক্ষে ঢুকে। সে তখন নিজের প্রিয় হরিণের গোশত খেতে ব্যস্ত। ওহ, কি রত্ন, এত কি খুশির খবর জেনেছো যে এমনভাবে উত্তেজিত হয়ে ঘুরে বেড়াচ্ছ? একটু সবর করো, শান্ত হও, তারপর জানাও। আর শাহজাদি, সংবাদ এমন, আপনিও
প্রাণোচ্ছল সচেত হয়ে পড়বেন। ওই চন্দ্রমল্লিকার উপর হামলা হয়েছে অনুষ্ঠানে, বৌদ্ধশালায় অবচেতন হয়ে পড়ে আছে। এখন ঠিক হয়েছে? খুব শখ ছিল বাদী থেকে বেগম আরহু। তড়িৎ গতি শাহজাদি মেহনুরের আহার কথা থামিয়ে দেয়। স্তব্ধ হয় তার চাহিনি ভঙ্গিমা। কি বললে রত্না? আবার বলো তো মেয়ে, আমি কি ভুল শুনলাম? না আমার শাহজাদি, আপনি একদম সঠিক শুনেছেন। নবাবের কর্ণ ও আঁখিতে পর্দা লাগানো নারীর ধ্বংস হয়ে গিয়েছে। কত বিখ্যাত! তাহলে আমি এখানে কি করছি? আমার নারীটিকে দেখতে যেতে হবে? না না, সবকিছুর পূর্বে নারীজানের কামরায় যাওয়া লাগবে। কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ায় মেহনুর। রত্না চমকিত হয়, অপ্রিয় রমণীর প্রতি এত কিসের দরদ বোধগম্য হচ্ছে না। প্রশ্ন করার সুযোগ পায় না সে। তার পূর্বে উত্তরের গায়ের জড়িয়ে কক্ষের দেওয়ার খুলে বেরিয়ে যায় শাহজাদি। পিছন পিছন সেও যায়। বেগম লুৎফুন্নেছার কক্ষে সদর দরজায় পৌঁছালে সাক্ষাৎ হয় বেগম নূর বাহারের সঙ্গে। সালাম জানায়। দুজনে কক্ষে প্রবেশ করে। বয়োজ্যেষ্ঠ নারীটি চিন্তিত ও দুঃখিত বেশে নরম গদির উপর বসে। আসসালামু আলাইকুম সুন্দরী শ্রেষ্ঠা বেগম, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। আমিন। ওয়ালাইকুম সালাম। তোমরা এই অক্তে? দাদি যান, শুনলাম চন্দ্রমল্লিকার উপর নাকি হামলা হয়েছে। বেশ লাগলো হৃদয়ে। আহারে, এইটুকু মেয়ে, এই খবর নিতে চলে আসলাম। কেমন আছে সে? সুসংবাদ। চন্দ্রমল্লিকা ঝুঁকিও বিপদপূর্ণ, তবে কন্যার মুখশ্রী একদম ফ্যাকাশ হয়ে গেছে। ইস! বেগম নূর বাহারের ললাটে সূক্ষ্ম ভাঁজ। নিজের অমাত ও রাগটুকু অন্তরালে রেখে শুধায়, আম্মি যান, আপনি ওই আমাবস্যার জমিনিকে নিয়ে এত চিন্তা করছেন কেন? বুঝতে পারছি না। ও মরলে মরুক, বাঁচলে মরুক, আমাদের কি? আর মেহনুর, তোমার হৃদয়ে শিশিরের ন্যায় অমিল আমি জ্ঞাত ও সম্পর্কে। তবে মনে রাখো, শত্রুকে দয়া তো দূরে থাকুক, সহানুভূতি দেখাতে নেই। বেগম লুৎফুন্নেছা নিজের অধর ভেজায়। ক্ষিপ্ত ভঙ্গিমায় তাকায় পুত্রবধূর পানে। তোমার এত বড় অস্পর্ধা, তুমি আমাকে প্রশ্ন করো? এই ক্ষণে তোমার তোমার এই দুই পয়সার পিতার নিকট ফেলে আসার ক্ষমতা রাখি আমি তাকে ভুলে বসেছিল? না না আম্মি যান, আপনি মনে কষ্ট নেবেন না। আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। আমি শুধু কৌতূহলী হয়ে আমার চেয়ে অধিক বুঝতে এসো না। অনেক বেশি আঘাত পাবে চন্দ্রমল্লিকা। আর যাই হোক, তবে আমার সিংহের অতি প্রিয়। তার উপর একটা আঘাত পড়বে, আমাদের উপর 10টা প্রশ্ন মেহমাদের হ্রাস পাবে বিশ্বাস। কারণ শুধু মেহমত নয়, এই নবাব বাড়িতে প্রতিটি মানবজ্ঞাত আমাদের চন্দ্রমল্লিকার নাম মেনে নেওয়ার সম্পর্কে। দুঃখিত আম্মি যান, আমি প্রকৃতপক্ষে এভাবে বুঝাইনি। মুখ বন্ধ রেখে বিদায় হও আমার নজরের সামনে থেকে। আমি একা থাকতে চাই। শাহজাদি মেহনুর ও বেগম নূরবাহার নিয়ম অনুযায়ী বিদায় জানায়। কক্ষ ত্যাগ করতে ফোঁস করে এক শ্বাস ফেলে বেগম লুৎফুন্নেছা বিড়বিড়ান, তোমরা বুঝবে না ওই কন্যার মাঝে কি আছে? বুঝবে না? যামিনীর চোখ মুখে ধীরে ধীরে আলোর উন্মোচন ঘটে। সর্বপ্রথম সে মুখশ্রী দেখতে পায় দিলরুবার। বেগম, আপনি ঠিক আছেন? কিছু লাগবে আপনার? আমি বেঁচে আছি, ফিরতে পেরেছি আমার বাবু মশাই দুনিয়াতে। হ্যাঁ পেরেছ আমার সোনামুখী রানী, আমার চন্দ্রমল্লিকা, যার খুশবুতে আমার প্রাণের বাস। সে ফিরে না এসে থাকতে পারে? হুট করে মেহমদ শাহর কণ্ঠ শুনে বহু কষ্টে আশেপাশে তাকায় সে, কিন্তু কোথাও নেই প্রিয় মানুষটা। তখন নজর স্থির হয় তার কানের নিকটে বিদ্যমান যন্ত্রটির দিকে। বিস্মিত নয়নে তাকিয়ে থেকে শুধু যামিনী চিনে এই যন্ত্রটিকে টেলিফোন, যা গোটা শেরপুরে শুধুমাত্র ডাকঘর থানাতে বিদ্যমান। এই গ্রামের মোটামুটি অবস্থাপন্ন ঠাকুরমশাই কত চেষ্টা করে ব্যর্থ হয় টেলিফোন রাখার অনুমতি পেতে। ডাকঘর কি চড়ায় না খরচ একটি মাত্র কল করতে, তবে টেলিফোন এখানে কি? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে দিলরুবা মুচকি হাসির সহিত উত্তর দেয়, জমিদার বাবু বিশেষভাবে আপনার জন্য এই নবাব বাড়ির বৌদ্ধশালার টেলিফোন বা ও তার সংযোগ করার ব্যবস্থা করেছেন। এই বচন শুনে যামিনী যেন আত্মহারা শীতল হয়ে পড়ে। তেমন অতীতের কিছু বিষাক্ত স্মৃতির দ্বারা দংশিত হয়। সে সবার খুব প্রিয় থাকলেও নানুর অন্তত আদরে ছিল, মামাতো বোনদের তুলনায় অধিক বটে। তখন কিশোরীর বড়জোর 4-5 বয়স হবে। নানু কাজের খোঁজে রহমতপুর গ্রাম ত্যাগ করে গেলেন শেরপুরের আরেক গ্রাম পিরোজপুর। একদিন পার হয়ে দুদিন পার, তার শেষ কি অস্থিরতা। মামা মামির নিকট নানুর খবর জানতে চাইলে পাত্তাই দেয় না। অবশেষে পাশের বাড়ির শুভ্রার কাকিমা জানান পাশের গ্রামে আছে নানু। কারো মুখ থেকে তখন জ্ঞাত হয় ডাকঘরের এই জাদুকরী যন্ত্রটির বিষয়। অনেক কষ্টে 4 আনা জোগাড় করে ডাকঘরের কাকুর নিকট যায়। এই অল্প বয়সের ধরুন টেলিফোনের ব্যবহার তো করতে পারেনি, বরং তাচ্ছিল্য করে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল বটে। কি হলো চন্দ্রমল্লিকা, বলছো না কেন? খারাপ লাগছে? চন্দ্রমল্লিকা ঘোর ভঙ্গ হয় যামিনী। মেহমদ শাহ একধারে ডেকেই যাচ্ছে, চোখের কোনো পুঞ্জীভূত অশ্রুটি মুছে নেয়। আমার মন্দ থাকার বুঝি আপনার কিছু যায় আসে বাবু মশাই? এও সম্ভব? আমি হলাম কি সামান্য এক মনোরঞ্জনকারী, স্ত্রীর তকমা লাগানো মাত্র। রমণীর মনে হলো মেহমদ শাহ টেলিফোনের ওপারে যেন হাসলো। সেই পরিচিত স্নিগ্ধ হাসি এঁটে গেল তার মুখশ্রীতে। আপনি হাসছেন? আমার বেদনা, দুঃখ, আক্ষেপ
আপনাকে আনন্দ পাবে বুঝি? আমার প্রিয় বাচ্চা হরিণীটির অভিমানী কষ্ট এতটাই হৃদয় শীতলকারক যে হাসি ফুটে উঠেছে। তুমি আমার স্ত্রী, শুধু স্ত্রী না চন্দ্রমল্লিকা, তুমি আমার না জমিদার নেওয়ার বেগম, তুমি আমার প্রিয় সেই ফুলটি যার সুবাসে আমার প্রাণীর বাস, আমার বাস। যুবকের প্রাণময় বাণীতে মুহূর্তে গলিত অভিমান হয় যামিনীর অভিমানিক বরফ। মেঘের আড়াল থেকে চাঁদ যেভাবে একটু একটু করে স্ফুরিত হয়, তেমনভাবে দীপ্তময় হতে থাকে তার মুখশ্রী। ভালোবাসি বাবু মশাই, অনেক ভালোবাসি, তাড়াতাড়ি এসে পড়ুন না আমার নিকট, আগলে রাখবো বাবু মশাই আপনাকে আমার পক্ষে, আমার অনুরাগে। অতি শীঘ্রই ফিরবো চন্দ্রমল্লিকা, ততদিন নিজের যত্ন নিও। আমি তোমার চেহারায় চিনির একটা দানা পরিমাণ মলিনতা দেখতে চাই না। কথা শেষ হয় তাদের কল কেটে বুকে জড়িয়ে রাখা টেলিফোনের কথা শুনে বলার অংশটা তথা হ্যান্ডসেটটা। শাহজাদি মেহনুর আয়নার সম্মুখে মনে নিজের অগোছালো সোনালি আভাযুক্ত কালো কেশকে সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে। তার খাস বাতি রত্না আর চোখে বিষয়টা পর্যবেক্ষণ করছে। কি বলবে রত্না? হুট করে তার মুখের দিকে ঘুরায়। রমণীর আচমকা বাণীতে চমকিত হয় রত্না। যত দ্রুত সম্ভব নজর ঝুঁকে ফেলে ইতস্ততভাবে শুধু আসল সাহেবকে আপনার বেগম চন্দ্রমল্লিকা নিয়ে চিন্তিত হওয়ার অর্থ বুঝলাম না। তিনি তো আপনার প্রতিপক্ষ শত্রু। কেদারা থেকে উঠে তারাই শাহজাদি অভিযাত্রার ভঙ্গিমায় এগিয়ে আসে রত্নার দিকে। শান্ত ও কুটিল চাহনি দেয় তার। এত চিন্তা শক্তি, বিচক্ষণ ও কুটিলতায় যদি তোমার মাঝে থাকতো তবেই তুমি না শাহজাদি হতে, অথবা তা না হলে নিজের জায়গা করে নিতে এই মহলে। এই গোটা নবাব বাড়ি জানে চন্দ্রমল্লিকের প্রতিপক্ষ আমি। নারীজন কখনো নিজের নীতির বিরুদ্ধে যে নিঘাত এক নারীকে আঘাত করবে না। তাকে আর আমাকে ছাড়া এই কার্য সম্পাদনার ক্ষমতা ও উদ্দেশ্য কারণে। আরও একটা কথা হলো, জমিদারি ও জমিদারের হৃদয় চাইলে প্রজা ও জমিদারের চোখে শ্রেষ্ঠ থাকা অতি আবশ্যক। আমি নিজের এই সামান্যতম সময় ও পদক্ষেপের দ্বারা তাই করছি। বাবা, এই না হলে আমার পুত্রের যোগ্যবধূ, কি বুদ্ধি, কি তেজ, কি রূপ, মাশা আল্লাহ! নজর যেন কারো না লাগে। কথাগুলো উচ্চারণ করতে করতে কক্ষে প্রবেশ করে বেগম নূরবাহার। তিনি মূলত শাহজাদি মেহনুরের সঙ্গে জামিনের বিষয়ে আলোচনা করতে এসেছিলেন। এখানে এসে কক্ষের দরজার কাছাকাছি আসতে মেহনুর শ্রবণগত হয়। নিশ্চুপ হয়ে সবটা জানতে স্থির হন তিনি। মামিজান, আপনি কেন? প্রয়োজন হলে আমাকে ডাকতেন, আপনার সেবায় তো আমি সর্বক্ষণ নিয়োজিত। কি আদব আর কি শিক্ষা তোমার চন্দ্রিমা নূরের! আমি তো কি নাকি ভেবে এসেছিলাম এই নবাব বাড়ি নিজের জায়গায় রাখতে হলে জাহান্নামের ন্যায় নির্দয় ও সরিষার দানা পরিমাণ দয়া থাকতে হবে। আমার চাঁদনি কন্যা তো আমার চেয়ে বেশি বুঝছেন, একদম নিজের নানি যান বেগম লুৎফুন্নেসান হয়েছে বুদ্ধি, কুটিলতা ও সৌন্দর্যে। জাকাইল্লা খাইলেন মামিজান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সব আপনাদের দোয়া। এর মাঝে দরজায় কড়াঘাতে করে অনুমতি প্রবেশ দেয় একজন দাসী। প্রবেশ করে ঝুঁকি সালাম দিল, আসসালামু আলাইকুম শাহজাদি মেহনুর ও বেগম নূরবাহার। আপনাকে বেগম চন্দ্রমল্লিকার কামরায় উপস্থিত হওয়ার হুকুম জারি করেছেন বেগম লুৎফুন্নেসা। উভয়ের সম্ভ্রান্ত নারীর চেহারা কেমন যেন অদ্ভুত এক চাহনি ফুটে উঠেছে। হাতের ইশারায় দাসীকে কক্ষ ত্যাগ করতে বলে জামিনী ঘণ্টাখানিক পূর্বে তার কক্ষে ফিরিয়ে আনা হয়েছে। সে কপালে হাত রেখে বিচার বিবেচনায় ব্যস্ত। বৈদ্যশালা থেকে আসা দাসী তার দিকে ছোট্ট বাটিতে বিদ্যমান ওষুধটি লাগিয়ে দেয়। বেগম, আপনার ওষুধ সেবনের সময় কষ্ট হয়েছে, কষ্ট করে পানি খেয়ে নিন। ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে কিশোরী, মারতে চাও আমাকে কন্যা? হত্যা করতে বিষ সেবন করার প্রচেষ্টা? তবা তবা বেগম, আমি কল্পনাতে এই চিন্তা করতে পারি না। এই মিছে কলিমা আমার ললাটে লেপন করবে না বেগম। আমার আল্লাহ জানে আমরা সত্য। এতটাই যদি সত্য, তুমি পান করো ওষুধ, তবেই তুমি প্রথমে। দাসী নীরব, তা দেখে আরো প্রধান্বিত হয়ে যাবে। কি হলো, পান করো? কেঁপে ওঠে নারী। তড়িৎ গতিতে এক চামচ ওষুধে পান করে নেয়। তাকে অক্ষত দেখে নিরাপদ বুঝে শান্ত হয়ে পান করে নেয় পানি উঠে। তিক্ত সাত পেয়ে মুখখানে কুচকে দেয়। ঠিক তখনই দ্বার খুলে দেয় প্রহরী। অভ্যন্তর প্রবেশ করে বেগম নূরবাহার, বেগম লুৎফুন্নেসা। সবার শেষে শাহজাদি মেহনুরের আগমন। আসসালামু আলাইকুম দাদিজান। তাদের দিকে উঠে দাঁড়াতে চায় জামিনী, তবে ক্ষতের জন্য সক্ষম তো হয় না। যন্ত্রণায় কেঁকে ওঠে। বেগম লুৎফুন্নেসা তা দেখে গম্ভীর গলা করে, ওঠার প্রয়োজন নাই, তুমি শান্ত হয়ে বসো, ব্যস্ত হয়ে কিছু নেই। জি দাদিজান। তার শরীরের অবস্থা কেমন? সুস্থ বোধ হচ্ছে? পূর্বের তুলনায় ভালো করে বোধ হচ্ছে দাদিজান। দাসী, কন্যার মুখ এমন শুকনো ফ্যাকাশে কেন? ফল ফলাদি শাকসবজি কি কিছু পেটে দিয়েছো? আমার শাহের মলিন বস্তু সব কিছু অপছন্দ। খেয়াল রাখো চন্দ্রমল্লিকার। প্রয়োজন করলে বৈদ্যকে খবর দাও, আমি দ্রুত সুস্থতা চাই। যথাসাধ্য চেষ্টা করবে বেগম লুৎফুন্নেসা, আপনি চিন্তা করবেন না। বেগম নূরবাহার হুট করে শোধান, আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনি জান, যেহেতু এখানে সকলে উপস্থিত তাই বলছি। মেহনুর মামুনি বিবাহের যোগ্য হয়ে উঠেছে। অনেকদিন নিজের বাড়ি থেকে লেখাপড়া থেকে
দূরে বিবাহের উদ্দেশ্যে আমি চাচ্ছিলাম 2 দিন বাদে আমার সিংহ বাড়ি ফিরলে তাদের আংটি পরানোর ক্রিয়া ও কাবিনটা করিয়ে রাখতে পারবেন, আনুষ্ঠানিক পরে করা যাবে। কৈশোরী হাসি মাখা আড়ালে তাকান যামিনীর পানে। মেহনুর মুখশ্রীতে চাপা হাসি, ছজ্জায় বসে থাকে কিশোরী স্তম্ভিত আহত কিংকর্তব্যময়ী। এত কম বয়সে কি করে সে তার বাবু মশাইয়ের বিয়ে রোধ করার ব্যবস্থা করবে? চন্দ্রপুকুর 2য় পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।